শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা, জানালেন উপদেষ্টা। বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগের আমলে গুমের অভিযোগ ৩৫০০ ছাড়াবে। ধারণা কমিশনের বিগত সরকারের নিশ্চয়তার কথা মানুষের সামনে তুলে ধরা উচিত, মনে করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমতের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল, মনে করে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোর উদ্যোগ। আজ থেকে টানা 10 দিনের ছুটি শুরু। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওবায়দুল্লাহ, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ঈদ যাত্রা এবার কিন্তু বলছি যে গতবার যে ঢল ছিল, এবার কিন্তু একই রকম ঢল বাড়ি ফেরা মানুষের। তবে কোনো ধরনের ভোগান্তির চিত্র কিন্তু কমলাপুর রেল স্টেশনে আমরা দেখতে পাইনি সকাল থেকে। তবে এই স্টেশনের বাহিরে এবং ভেতরে, কারণ ঈদের মাত্র ঈদ যাত্রার বাকি আছে মাত্র আর 2 দিন, আজকে এবং কালকে, এবং সে লক্ষ্যে কিন্তু কমলাপুর এই মুহূর্তে কিন্তু পুরো মানুষের ঘরমুখে যে ঢল থাকে সে ঢলটি কিন্তু এখন রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন ছেড়ে যাবে। যা একটু যদি দেখাই যে ট্রেনের ছাদে পর্যন্ত কিন্তু যাত্রী রয়েছে, যদিও গতবার এবং এবারও বলা হয়েছে যে ট্রেনের ছাদে কোনো ধরনের যাত্রী বহন করা হবে না। কিন্তু ঘরমুখো মানুষকে আমরা দেখছি যে ট্রেনের যে ছাদ, পুরো ছাদ জুড়েই কিন্তু যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। এবং একই সঙ্গে একটি বিষয় বলে রাখতে চাই যে এবার ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে কিন্তু বেশ কয়েকটি ট্রেনের, ঢাকাগামী ট্রেনের যে বিমানবন্দর স্টেশন রয়েছে সেই বিমানবন্দর স্টেশনে কিন্তু তাদের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে, যাতে ট্রেনের কোনো ধরনের শিডিউল বিপর্যয় না হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে সব রুটেই কিন্তু ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি এবং যাত্রীরাও বলছেন। তবে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে ঘরমুখো মানুষের। একই সাথে বলে রাখি, আজকে যারা ঢাকা ত্যাগ করছেন, অর্থাৎ 26 মে ঢাকা থেকে যারা টিকিট ক্রয় করেছিলেন, তারাই কিন্তু কমলাপুর থেকে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে। এবং গতকাল থেকেও কিন্তু ফিরতি যাত্রা, অর্থাৎ ঢাকাগামী যে ট্রেনের টিকিট, সেটি কিন্তু আজকে যারা টিকিট ক্রয় করবেন তারা ঢাকায় ব্যাক করতে পারবেন 15 জুন, এবং গতকাল যারা টিকিট ক্রয় করেছেন তারা ঢাকায় ফিরবেন 14 জুন। এবং সে লক্ষ্যেই কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশনের সবশেষ ঈদযাত্রার খবর। ওবায়দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল বলে সংবাদ প্রকাশ করে বেশ কিছু দৈনিক পত্রিকা। কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রকাশিত অধ্যাদেশে বলা হয়েছে, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছেন, তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো সঠিক নয়। তার দাবি, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটি ফিরিয়ে আনা হয়েছে। ওইটা সরকারকে ডিটাইন করা হয়েছে, আগে থেকেই সরকারকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। মুজিবনগর সরকার ওইটা নিয়েই কন্ট্রোভার্সি হয়েছে যে সরকার তা বাদ গেছে কিনা। বাদ যায় নাই, সরকার সুস্পষ্টভাবে আছে
এটা বোধহয় ভুল নিউজ হয়েছে, যেটার কারণে হয়তো বিভ্রান্ত হয়েছে সব জায়গায়। তো আমি আশা করছি যে এতে বিভ্রান্তিটা কেটে যাবে। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবেন। ফারুকী আজম জানান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। মুক্তিযুদ্ধের সহযোগী যেহেতু আমাদের উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব, এবং মুক্তিযুদ্ধের সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না, একই মর্যাদায় উভয়েই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে, যাবে একই ধারায়। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের আর কিছু জাতির ইতিহাসে হয়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা ফারুকী আজম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম, খুন, বিনা বিচারে আটক, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল গুম কমিশন সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট গ্রহণের সময় ডক্টর ইউনূস কথা বলেন। গুমের অভিযোগ ৩৫০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কমিশন। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের কথা বলেন। জানান, শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও এর প্রতি আগ্রহ রয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে, সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল করা নিয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। তিনি জানান, 1972 সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকী আজম নিশ্চিত করেছেন। আমরা এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবার প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। ইউকে ভিজিটে যাচ্ছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সরকার চাইলে লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, কয়েকজন উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। জানাচ্ছেন নিয়াজ মাকদুম। লন্ডন থেকে কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর একটি হোটেলে দেশের সার্বিক পরিস্থিতি এবং বিএনপির ভাবনা নিয়ে কথা হয় বাংলা ভিশনের সাথে। এ সময় তিনি বলেন, সরকার চাইলে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা তৈরি হতে পারে। উদ্যোগটা আসতে হবে ওনার কাছ থেকে। তো ওনার যদি কোনো ইন্টারেস্ট থাকে কথা বলার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ন্যাশনাল ইন্টারেস্টেড ব্যক্তিতে ইজ উইলিং টু ডু এনিথিং। যেখানে মানুষের ঐক্যবদ্ধ ইন্টারেস্টে দেশকে
এগিয়ে নেওয়া যায় তার জন্য হি উইল ডু এনিথিং। তো এটা গভর্নমেন্ট থেকে যদি অ্যাপ্রোচ নেওয়া হয় মেবি উনি বিবেচনা করতে পারেন। কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথের বিষয় নিয়েও। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সহ কিছু উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই ইন্টারিম সরকারের ভিতরেই 2-3 জন লোক ইউনূস সাহেবকে রিরেল করে মানুষের বিপক্ষে দাঁড় করাইছে। বলছে বোধহয় স্যার চিন্তা করিয়েন না, আপনার জন্য মার্চ ফর ডেমোক্রেসি মার্চ ফর ইউনূস হবে, ওখানে লাখ লাখ লোক আসবে। ওখানে দেখা যায় পরের দিন কি গুড়ার টিম 100 জন হয় লোক মার্চ ফর ইউনূসে। তখন স্বাভাবিকভাবে ইউনূস সাহেব ভেঙে পড়ছে। অ্যাকচুয়াল ভোটটা ইশরাক সাহেবের পক্ষে পড়ছে। মানে এই জিনিসটা পরিষ্কার করবে। তো why you want to block this? ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা বলে সেনাপ্রধান জনগণের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন বলেও মনে করেন তারেক রহমানের এই উপদেষ্টা। আমরা সরকার গঠন করলে নেসেসারিলি ওনার কাজ ইজ নট ওভার। দেশের জন্য কাজ করতে যান। যারা গভর্নমেন্টে আছে নিশ্চয় এই গভর্নমেন্টের মধ্যে তো কিছু ভালো লোক আছে। তো যেখানে ভালো কোয়ালিটির লোক আছে এখানে কন্টিনিউটিরও একটা স্কোপ আছে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সমালোচনা করে বলেন, তারেক রহমানের সাথে ডক্টর খলিলের তুলনা হয় না। খলিল সাহেব পলিটিক্যালি ইনকম্পিটেন্ট। তারেক রহমান সাহেব বিদেশ কিসের জন্য আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে কি করতেছেন পুরো জাতি দেখতেছে। আর উনি কোন কনটেক্সটে বিদেশ থাকেন আর বিদেশে থেকে কি করেন মানে ওইটা মানুষ মানে দেখে। উনার বিষয় আর এটা তারেক রহমান সাহেবের সাথে কম্পেয়ার করা হাস্যকর এবং মনে হয় যে মানে সামিন ব্যালেন্স। এছাড়া করিডোর ও বন্দরের মতো স্পর্শকাতর সিদ্ধান্তগুলো জনগণের নির্বাচিত সরকার নেবে বলেও মনে করেন হুমায়ুন কবির। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। শিগগিরই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁয়ে কমিশনের ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক শেষে কমিশনার বলেন, 2006 সালের হাইকোর্টের একটি রিটের আদেশ অনুসারে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী দাঁড়িপাল্লা সহ বেশ কিছু প্রতীক যুক্ত করা হবে। এরপরই জামায়াতকে প্রতীক ফিরিয়ে দেওয়া হবে। দ্রুত জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেবে না বলে জানিয়েছেন তিনি। আইন অনুসারে স্থানীয় সরকার বিভাগ তার বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারে বলে জানান কমিশনার। প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি 6.5% নামানো এবং প্রবৃদ্ধি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব বলেও মন্তব্য করেন আমির খুসরো মাহমুদ। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোর উদ্বেগ জানান তিনি। দারিদ্র্যের লাগাম আরও টেনে ধরা যেতে উল্লেখ করে ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক দলের সাথে সরকারের সংলাপের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় নির্বাচন পরবর্তী বিএনপির 180 দিনের কর্মপরিকল্পনার আংশিক তুলে ধরেন আমির খুসরো মাহমুদ চৌধুরী। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করা। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনার শিরোনামের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জোনায়েদ সাকি আরও বলেন, বিচার, সংস্কার, নির্বাচন 3টি বিষয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ তৈরি করা উচিত। বাজেট নিয়ে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর এবারের বাজেটে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল তার কোনো প্রতিফলন হয়নি। গতানুগতিক পুরানো ধারাবাহিকতাই রয়ে গেছে এবারের বাজেটও। তার মানে আমলাতন্ত্র এখনও পরিবর্তন হয়নি। সংসদে গণভোটের মাধ্যমে বাজেটের সিদ্ধান্ত ও জবাবদিহিতামূলক প্রথা চালুর দাবি জানান গণসংহতি আন্দোলনের আহ্বায়ক। বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট না থাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জে গরম মশলা আমদানি হয়েছে প্রচুর। তাই অন্যান্য বারের তুলনায় মশলার বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে দাম কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আর
কদিন পরেই কোরবানির ঈদ, সরগরম হয়ে উঠেছে মশলার বাজার। রোজার ঈদের তুলনায় কোরবানিতে মশলার চাহিদা বেড়ে যায় অনেক। এর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, জিরা, গোলমরিচ, ধনিয়া, জয়ত্রী, জয়ফল, আদা, পেঁয়াজ, রসুন ও হলুদ। এই মশলার বাজারের বড় অংশই আমদানি নির্ভর, তাই ঈদুল আজহা সামনে রেখে বেড়েছে মশলার আমদানিও। মোটামুটি দাম কমতি বাড়তি নাই গেছে, এই মোটামুটি বিক্রি হচ্ছে, মানে এখনো সেরকম কুরসা যে একটা চাপ পড়ার কথা এখনো চাপ পড়ে নাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে, সব মালের দাম একটু কমের দিক আছে, সেজন্য মশলাগুলো ভালো চলতেছে। আমদানি একটু বেশি, অন্যান্য বছর জেডিতে আপনার পরে যে একটু যে দাম দরটা ছিল, যে একটু কার্স যেটা ছিল করতো, ওইটা মনে হয় এখন ইনশাল্লাহ করে না, মাল আছে সাথে সাথে মাল ডেলিভারি হয়ে যায়। মশলার ব্যবসায় মন্দার অভিযোগ করে লোকসানের শঙ্কায় চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। আমরা আজকে 10-15 দিন পর্যন্ত কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, কোনো ব্যবসা নাই। যে মাল বিক্রি করে ওই মালে লস দিয়ে বিক্রি করতে হয়। গতবার সে অনেক কম, 200, 300, 500 এরকম কম। এলাচ আপনার সর্বনিম্ন যেটা হচ্ছে 4200 টাকা, তারপর আর যেটা সর্বোচ্চ ইন্ডিয়ান যেটা গ্রিন এলাচ ওটা হচ্ছে আপনার 5400 টাকা, 300 টাকা। পর্যাপ্ত মশলা আমদানির কারণে বাজারে কৃত্রিম সংকট ও দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বললেন সরকারি এই কর্মকর্তা। জিরা, আদা, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ এসব নিয়মিতভাবে আমাদের দেশে আমদানি হচ্ছে এবং আশা করি যে এবছরও অর্থ বছর শেষ পর্যন্ত এই আমদানি যথারীতি থাকবে এবং গত বছরের প্রায় সমান পরিমাণ আমদানি হচ্ছে। আশা করি এই বছর কোনো রকমের ঘাটতি হবে না। ঈদের আগের দিন বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বাজেট বিলকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মঙ্গলবার একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশ করা বিলের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তিনি। বিলটির কঠোর সমালোচনা করে মাস্ক বলেন, এই বিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর অসহনীয় ঋণের বোঝা চাপাবে। তিনি আরও বলেন, এই বিশাল অমানবিক বিলটি ন্যাক্কারজনক। এর পক্ষে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রবাসী ভুল করেছে বলেও দুঃখ প্রকাশ করেন তিনি আরও দাবি করেন, বিলটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি $2.5 ট্রিলিয়ন পৌঁছাবে এবং এর ফলে দেশের নাগরিকরা ভয়াবহ ঋণের চাপে পড়বে। এর আগে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে দায়িত্ব শেষ করেছেন ইলন মাস্ক। এই দপ্তরে তার কাজ ছিল সরকারি খরচ কমানো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা, জানালেন উপদেষ্টা। বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগের আমলে গুমের অভিযোগ ৩৫০০ ছাড়াবে ধারণা কমিশনের। বিগত সরকারের নিষ্ঠুরতার কথা মানুষের সামনে তুলে ধরা উচিত মনে করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমতের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল মনে করে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানোর উদ্বেগ। আজ থেকে টানা 10 দিনের ঈদের ছুটি। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট উৎস দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।